শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল, যেখানে একজন পুরুষ স্বাভাবিকভাবে 5 থেকে 6 গ্রাম বীর্য দিতে পারে, সেখানে 150 গ্রাম। আশা করি আপনারা হিসাবটা করে নিতে পারবেন। তার ভ্যাজাইনা থেকে ব্লিডিং হচ্ছিল, তার চোখে, তার মা যেটা বলেছিল, তার চোখে চশমার গ্লাস ঢুকে গিয়েছিল, তার গলা এত জোরে চেপে ধরা হয়েছিল যে তার চোখ থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। ভয়ানক ধর্ষণের ঘটনাটা ঘটে গেল, সেটা নিয়ে আমি একটুখানি বলে দিই। তো গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজের একজন ইন্টার্ন ডক্টর 36 ঘন্টা ডিউটি করার পরে একটুখানি রেস্ট নেওয়ার জন্য একটা রুমে গিয়েছিল, একটু ঘুমানোর জন্য, কারণ ওখানে কোনো হসপিটালে ইন্টার্ন ডক্টরদের রেস্ট করার জন্য আলাদা কোনো ব্যবস্থা নাই। তো সে খুঁজে খুঁজে একটা রুমে গিয়ে একটু রেস্ট নেয়। এরপরে কি হলো, তার রেস্ট নেওয়া একদম বন্ধ হয়ে গেল। কিভাবে মানুষজন সেটা জানতে পারলো, অলমোস্ট 4টার দিকে দেখা যায় যে তার অর্ধনগ্ন বিকৃত একটা লাশ পড়ে আছে। এটাকে প্রথমে মেডিকেল অথরিটি কোনো রকমের কোনো কথা ছাড়া এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরে তার লাশ তার বাবা মাকে দেখতে দেওয়া হয় না। তারপরে অনেক চাপের মুখে প্রশাসন পোস্টমর্টম করে। পোস্টমর্টমের পরে দেখা যায় তার শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছিল, যেখানে একজন পুরুষ স্বাভাবিকভাবে 5 থেকে 6 গ্রাম বীর্য দিতে পারে, সেখানে 150 গ্রাম। আশা করি আপনারা হিসাবটা করে নিতে পারবেন। তারপরে দেখা যায় তার পা পুরো এরকম করে টেনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছিল। কিভাবে, তার পেলভিক গার্ডও তখন ভেঙে গিয়েছিল। না হলে আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন, আপনারা পা এতখানি ছড়াতে পারবেন না। তার ভ্যাজাইনা থেকে ব্লিডিং হচ্ছিল, তার চোখে, তার মা যেটা বলেছিল, তার চোখে চশমার গ্লাস ঢুকে গিয়েছিল। এরপরে পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় তার গলা এত জোরে চেপে ধরা হয়েছিল যে তার চোখ থেকে রক্ত বের হয়ে গিয়েছিল। আপনারা একটুখানি ইমাজিন করেন, আমি 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে, কয়েকজন রেপ করেছে, কতখানি কষ্ট হয়েছে, এটা আমি বুঝাতে চাবো না। আপনারা শুধু ভাবেন, আপনার হাতটি ভেঙে ফেলা হয়েছে, আপনার গলা এত জোরে চেপে ধরা হয়েছে যে আপনার চোখ থেকে রক্ত বের হয়ে গিয়েছে। এবারে তো আপনি ছেলে হন আর মেয়ে হন, এইটুকু তো আপনারা ইমাজিন করে নিতেই পারবেন। তারপরে কি হলো, প্রশাসন এটা নিয়ে কোনো তদন্ত করতে চাচ্ছিল না, আমরা সেটা মনে করে নিচ্ছি, কারণ যে রুমে তার লাশ পাওয়া যায় সেটা ঠিক 2 দিন পরে রেনোভেশনের জন্য দিয়ে দেওয়া হয়। কেন? এটা কি তারা জানে না যে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য তাকে এটা এভিডেন্স হিসেবে সংরক্ষণ করতে হবে? তারপরে 14 আগস্ট, গত 14 আগস্ট প্রায় 1000 জনের মতো মানুষ ঢুকে আরজিকর মেডিকেল কলেজে ধ্বংসযজ্ঞ চালায়, যেখানে এই যে রুমটার এভিডেন্স আমাদের দরকার ছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়। তাহলে কি আমি বলতে পারি না যে মেডিকেল কলেজের যে প্রশাসন তারা অনেকখানি অসহযোগিতামূলক আচরণ করেছে, বা তারা কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? আপনাদের কি এগুলি স্বাভাবিক লাগে? অবশ্যই লাগার কথা না। এরপরে আমরা যদি ওপার বাংলার কথা নিয়ে আমরা মাথা নাও ঘামাতে চাই যে আমাদের দেশটা আমরা কেন ভাববো, আমাদের দেশের নারীদের অবস্থাটা আপনারা একবার ভাবেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যাকাণ্ডের কথা আমরা মোটামুটি সবাই জানি, মুনিয়া হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এই যে আলোচিত হত্যাকাণ্ডগুলো, সেখানে মানে সাক্ষ্য প্রমাণ, মেডিকেলের রিপোর্ট সবকিছু থাকার পরেও, এত বছর পরেও কেন কাউকে ধরতে পারছে না? কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটাই অসহায় যে এত তদন্ত করার পরেও, এত জায়গায় ঘোরাফেরা করার পরেও তারা কোনো কালপ্রিটকে ধরতে পারছে না? আচ্ছা, আমরা বুঝলাম যে এখানে হয়তো বা কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, বা উপর থেকে এমন কোনো প্রেশার আসছে যে তারা কোনো কিছু করতে পারছে না। একজন সাধারণ নারীর কথা আপনি ধরেন, আমি শুধু ছোট্ট একটা পরিসংখ্যান বলি, 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রায় 4500 ধর্ষণ মামলার মধ্যে কয়জন বিচার পেয়েছে? আপনাদের কারো আইডিয়া বা কেউ গেস করতে পারবেন? অবিশ্বাস্য একটা সংখ্যা। প্রায় 4500 ধর্ষণ মামলার মধ্যে শুধুমাত্র 5 জন সাজাপ্রাপ্ত হয়েছে। আপনারা কি এটা ইমাজিনও করতে পারেন? ধর্ষণ মামলায় যেখানে বায়োলজিক্যাল রিপোর্ট থাকে, এভিডেন্স থাকে, এরপরে আমরা ধর্ষণের বিচার পেতে এত গড়িমসি করতে হয়, প্রায় 12-14 বছর লেগে যায় এই
আমরা তো তার আমলে দেখলাম যে আমরা ধর্ষণ বা নারী নিপীড়নের বিশেষ কোনো সুবিধা বা বিশেষ কার্যকরী কোনো ল আমরা দেখতে পাই নাই। কিন্তু এই যে এই স্বৈরাচার পতনের আন্দোলনটা হলো, সেখানে কিন্তু মেয়েদের অনেক বেশি পার্টিসিপেশন ছিল। তো এই সরকারের কাছে আমরা একটা দাবি রাখতেই পারি যে যেই মেয়েরা এত বাধা বিপত্তি অতিক্রম করে একটা স্বৈরাচার সরকার হটিয়ে দেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেখানে কি তারা একটুখানি সেফটি আপনারা তাদের এনশিওর করতে পারবেন না? আমরা এই সরকারের কাছে চাবো যেন এই অর্ধেক জনসংখ্যার সেফটি যেন তারা এনশিওর করতে পারেন। আর আগে যে ল আছে সেগুলো ভালো স্ট্রিক্ট ছিল, কিন্তু সেগুলোর ফাঁক ফোকর দিয়ে অনেক ঢিলেমি করে 12-14 বছর জরিমানা না, এই যে ক্ষতিপূরণ সেটা আসলে কিভাবে দেয়া হবে এগুলো নিয়ে অনেক টাল বাহানা করতে করতে কেউ আসলে ন্যায় বিচারটা পায় নাই বা পাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তো আমরা এই যারা সাধারণ নারীরা আছি, যারা এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় বা যাওয়ার সম্ভাবনা প্রতিদিনই থাকে, তাদের নিরাপত্তা নিশ্চিত যেন এই সরকার করে, যেসব আইন নিয়ম নীতি আছে সেগুলো যেন শক্ত হাতে প্রয়োগ করে। আমি শুধুমাত্র এটাই চাবো, আর কোনো চাওয়া নাই। কারণ আপনাদের কোনো কোন রকমের কোনো বিচার বিবেচনা বোধ থাকলে একটার পর একটা কেস তো হয়ে যাওয়ার কথা না, একটা হওয়ার পরেই তো সবার সোচ্চার হয়ে যাওয়ার কথা, কিন্তু সবাই সোচ্চার হচ্ছে না, পরিবর্তন আসছে না, ছেলেদের মেন্টালিটি যেমন ছিল ওরকমই থেকে যাচ্ছে। তো আমরা সেসব নিয়ে কোনো কথা বলবো না, আমরা চাই ল এর এনফোর্সমেন্ট, আর কোনো কিছু আমরা চাচ্ছি না। এইটুকু দরখাস্ত আমি সরকারের কাছে রেখে